আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় খারিফ ধানের বীজতলা তৈরি এবং জাত নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর চাঁদ কুমার সাঁতরা, প্রাক্তন মুখ্য বীজ পরীক্ষক, পশ্চিমবঙ্গ সরকার এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভাগের অবৈতনিক শিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনার থেকে একটু জানতে চাইব যে এই যে এখনকার মরশুম, মানে খারিফ ধানের যে মরশুম, এর বীজতলা তৈরির জন্য প্রাথমিক কি কি কাজ আছে? আমাদের সামনেই যে মরশুমটা আসছে এটাকে আমরা বলবো খারিফ মরশুম বা আমন ধান চাষের সময়। এখানে আমাদের এই যে একটা বৃষ্টি হয়ে গেল, এটা কিন্তু অনেকটাই আমাদের এই বীজতলা তৈরির ক্ষেত্রে
বিশেষভাবে সহায়তা করেছে। কেন কি এই যে জমিগুলো শুকনো হয়ে পড়েছিল সেগুলো একটু জল পেয়েছে। এখন আমরা বীজতলা তৈরি করার যে প্রাথমিক কাজ সেগুলোর প্রস্তুতি শুরু করতে পারি। প্রথমে আমরা বীজতলা তৈরি করার জন্য জমি নির্বাচন করব। সঠিক জমি নির্বাচন করাটা খুব জরুরি। বীজতলা যে জায়গাটায় আমরা করব সেই জায়গাটা আমাদের দেখতে হবে যে যেন একটু উঁচু জায়গা হয়। কেন কি পরবর্তী সময়ে যদি আবার বৃষ্টি হয়, যদি ওটা নিচু জায়গা হয়, তাহলে বীজতলায় যদি জল জমে যায় তাহলে আমাদের চারা নষ্ট হয়ে যেতে পারে। প্রথম যেটা দরকার সেটা যেন একটু উঁচু জায়গাটাকে আমরা নির্বাচন করব। তারপর অল্প করে আমরা চাষ দিয়ে যে ঘাসগুলো হয়েছে, আগাছাগুলো হয়েছে, সেগুলো বেছে পরিষ্কার করে রেখে দেব। এবং এটা করলে কি হবে যে এই চাষ দেওয়ার ফলে মাটিটা আমাদের রোদ পাবে। রোদ পেলে ওই মাটির ভিতরে যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে সেগুলো কিছুটা নষ্ট হয়ে যাবে। এছাড়া চাষ দেওয়ার ফলে মাটির মধ্যে মানে বাতাস ঢুকতে পারবে, যাতে মাটির স্বাস্থ্য ভালো হবে। চাষ দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করব বীজতলা তৈরি করার জন্য। কেন কি এত আগে যদি আমরা বীজ ফেলে দিই, মাঝখানে যদি আবার একটা ড্রাই স্পেল আসে, তখন এই সময়ে আমাদের জলসেচ দেওয়ার সেইভাবে ভালো ব্যবস্থা নাও থাকতে পারে। না থাকলে আমাদের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এই সময় জমিটা এরকম তৈরি করে কিছুদিন ফেলে রাখবো। এভাবেই আমরা বীজতলা তৈরির প্রাথমিক কাজ করব। আপনি যে বললেন যে উঁচু জমি নিতে, মানে মাটির ক্ষেত্রে কিছু কি দেখতে হবে যে কোন ধরনের মাটি ব্যবহার করব? মাটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এখানে হাতে তো সেইভাবে বিশাল অপশান কিছু আমরা থাকবে না। কেননা আমার যা জমি আছে, আপনার যা জমি আছে, সেই জমিতেই আপনাকে বীজতলা তৈরি করতে হবে। তবে সাধারণভাবে আমরা দেখব একটু উঁচু জমি, জলটা ড্রেনেজ সিস্টেমটা যেখানে ভালো আছে, জলটা বৃষ্টি বেশি হলে হঠাৎ করে যাতে বেরিয়ে যেতে পারে, আবার দরকার হলে যদি ইরিগেশন দেওয়া যেতে পারে, সেই রকম জায়গায় আমরা নেব। খুব যেখানটা নিচু বা এঁটেল জাতীয় মাটি সেটা না নিয়ে যদি দোআঁশ জাতীয় মাটি হয় তাহলে খুব ভালো হয় আর কি। এটাই দেখবো আমরা। আচ্ছা, অন্যান্য বীজতলা তৈরি এবং এই যে আমন ধান বা খরিফ ধানের বীজতলা তৈরি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। ধানের বীজতলা তৈরি করার জন্য বিশেষভাবে তৈরি করতে হয়। কেন কি বীজতলা যখন আমরা তৈরি করব, যে ছোট ছোট আমাদের বীজতলাগুলোকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রস্থটা 1 মিটার মতো যেন হয়, 1 মিটার বা 3.5 ফুট মতো হয়। এবং লম্বায় আমরা অনেক লম্বা করতে পারি, যেরকম আপনার দরকার হবে সেই অনুযায়ী আপনারা দরকার হবে। বীজতলার ক্ষেত্রে আমরা একটা থাম্ব রুল ইউজ করি, সেটা হচ্ছে এইটাই, আপনি যতটা মেন জমিতে, মূল জমিতে যতটা আপনি ধান রোয়া করবেন, তার 1/10 মানে 1/10 ভাগ হচ্ছে বীজতলার পরিমাণটা হবে। আপনি যদি 10 বিঘা জমিতে আপনি মূল ধান রোয়া করতে যান, তখন আপনাকে তার 1/10 1 বিঘা জমিতে আপনাকে বীজতলা করতে হবে। বীজতলাটা কীরকম হবে? প্রস্থে আপনার 1 মিটার মতো হবে, মানে 1 মিটার বা 3.5 ফুট মতো হবে। লম্বায় আপনার যেরকম জায়গা পাবেন অ্যাভেলেবেল সেরকম করবেন। এবং 2 দিকে একটু ঢাল রাখতে হবে, মানে চ্যানেল মতো করতে হবে, যাতে একটু উঁচু হয় বীজতলাটা। 2 দিকে জল হলে যেন গড়িয়ে ড্রেন দিয়ে চলে আসতে পারে। তারপর কিছুটা লম্বা হওয়ার পর 4 মিটার হয়তো লম্বা হওয়া, মাঝখানে আর একটা গ্যাপ রাখতে হবে। এইভাবে তৈরি করবেন না বীজতলাটা। আচ্ছা, এই যে বীজতলা তৈরি হলো, এবারে যে বীজ বপন করা হবে সেই পদ্ধতি যদি একটু বলেন। বীজতলা দুরকম হতে পারে। একটা হচ্ছে ড্রাই সিড বেড, শুকনো বীজতলা, অথবা ওয়েট সিড বেড, সেটা হচ্ছে কাঁদানো বীজতলা। তো আমরা খারিফ সিজনে, মানে সামনে যে মরশুমটা আসছে, এটাকে আমরা খারিফ মরশুম বা আমন ধানের যে সিজন, এই সিজনে আমরা সাধারণত ড্রাই সিড বেড মানে শুকনো বীজতলা তৈরি করি। এই শুকনো বীজতলা তৈরির ক্ষেত্রে কতগুলো সুবিধা আছে, আবার কতগুলো অসুবিধাও আছে। সুবিধা বলতে এটাই, এক্ষেত্রে আমরা যে ধানের যে ভ্যারাইটি বা যে জাতটাকে আমরা ব্যবহার করব, সেখানে আমাদের এটাকে জার্মিনেশন করে বীজতলায় সিড সোয়িং করতে হবে না। এটা সরাসরি আমরা বীজতলায় সোয়িং করে দিতে, মানে লাগিয়ে দিতে পারবো। কিন্তু যদি ওয়েট সিড বেড হতো, তাহলে এটাকে আমাদের জার্মিনেশন করে তারপর আমাদের বীজতলায় সোয়িং করতে হতো। শুকনো বীজতলার এটা অসুবিধা হচ্ছে, যেহেতু শুকনো
আর বৃষ্টির জলের উপর নির্ভর করে এই বীজতলা তৈরি হয়, তাই জন্য এই বীজতলায় কিছু উইড বা আগাছা হতে পারে। সেই জন্য এই আগাছা দমন করাটাও আমাদের মাথায় রাখতে হবে, কেননা আগাছা যদি বেশি হয়ে যায় তাহলে চারা বীজগুলো অনেক সরু বা ল্যাঙ্কি হয়ে যাবে এবং ওরা হেলদি হবে না। ওদের স্বাস্থ্য যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ওরা ফলনও সঠিক দিতে পারবে না। সেজন্য আমাদের দেখতে হবে যে উইডিংটাও আমাদের ঠিকঠাক করতে হবে। অনেক সময় আমরা হার্বিসাইড বা উইডিসাইডও ব্যবহার করতে পারি বীজতলা এই উইডগুলোকে কন্ট্রোল করার জন্য। আমরা ধানের ক্ষেত্রে এমন বীজতলা তৈরি করব যেখানে আমাদের চারা বীজগুলো, মানে যেগুলোকে ইংরেজিতে বলবো আমরা সিডলিংগুলো, কয়েকটা পাশকাঠি যুক্ত হয়। পাশকাঠি মানে হচ্ছে যখন ধান গাছটা বেরোয় তার সাইড থেকেও কতগুলো শাখা গাছের মতো বেরোয়, সেগুলোকে পাশকাঠি বলে। এবং এখন আধুনিক যে আমাদের কনসেপ্ট, তাতে আমরা বলবো যে সিডলিংটা যেন অনেক শক্তপোক্ত এবং টিলার যুক্ত, পাশকাঠি যুক্ত হয়। এবং সমস্ত যে প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স, যেমন আমরা মানুষের ক্ষেত্রে ছোটোবেলায় বিভিন্ন রকম টিকাগুলো দিয়ে রাখি, সেরকম বীজতলাতেই বীজের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স নেব। সেটা কীরকম? যে ধানের যে বিভিন্ন রকম রোগ পোকা হয় সেগুলোকে দমন করার জন্য বীজতলাতেই আমরা কিছু কিছু পেস্টিসাইড ইউজ করতে পারি। যেমন একটা দানা ওষুধ বলে কার্বোফুরান বা ফুরাডন বলে একটা ওষুধ, এটা যদি আমরা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করবেন? এটা বীজতলায় জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণ ছড়িয়ে দিলেই হয়। দানা ওষুধটা বালির সঙ্গে মিশিয়ে বীজতলায় ছড়িয়ে দেয়। তাহলে কি হবে, মাজরা পোকা বলে একটা পোকা, স্টেম বোরার যেটা বলে ধানে, সেটা কম হবে। কিংবা ফাঙ্গিসাইড জাতীয় কিছু ওষুধ যেমন কার্বেন্ডাজিম বা ব্যাবিস্টিন, এগুলোও আমরা স্প্রে করে দিই। প্রথমত তো আমরা ধান রোপণ করার আগে সিড ট্রিটমেন্ট হিসেবে কার্বেন্ডাজিমকে আমরা ব্যবহার করব। যদি আমরা ড্রাই সিড ইউজ করি তাহলে একটা প্লাস্টিকের মধ্যে সেই বীজ নিয়ে নির্দিষ্ট পরিমাণের ফাঙ্গিসাইড দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই সব ধানের বীজের মধ্যে এগুলো লেগে যাবে। তারপরে আমরা এটাকে সোয়িং করতে পারবো। এটা বপন করার কতক্ষণ আগে এটা করতে হবে? বপন করার 2-1 দিন আগে করলেই হবে, আচ্ছা। অনেক বেশি দিন আগে করার দরকার নাই। আর যদি ওয়েট সিডবেড ইউজ করি তাহলে আমরা ওটাকে জলে গুলে সেই যে জলের মধ্যে ভেজাবো বীজটা, তাতে আমরা ব্যবহার করতে পারি। আর এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আগে যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে বীজতলায় অনেক বেশি পরিমাণে বীজ দেওয়া হতো। তাতে কি হতো, যে চারা বীজগুলো তৈরি হতো ওগুলো সরু সরু অনেক ল্যাঙ্কি হতো, ওদের হেলথ ভালো হতো মানে না, পুষ্টির অভাব থাকতো। হ্যাঁ, এখন আমরা যেটা বলছি যে বীজতলায় বীজ অনেক পাতলা করে বুনুন। পাতলা করে বুনলে কি হবে, সিডলিংটা যেটা চারা বীজ তৈরি হবে অনেক হাড্ডা গোড্ডা তৈরি হবে এবং তার মধ্যে সমস্ত রকম প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স যদি নেন, ওটা অনেক ওর মধ্যে ইমিউনিটিও তৈরি হবে, যেটা পরবর্তী সময়ে মূল জমিতে যখন আপনি রোপণ করবেন তখন ও মানে যে রোগ পোকার হাত থেকে রক্ষা করতে সামর্থ্য হবে। আর এই বীজতলায় প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স নেওয়ার অনেক সুবিধা, এটা বীজতলার এরিয়াটা আপনার অনেক ছোট। হ্যাঁ। এবার ওইখানে যদি আপনি প্ল্যান্ট প্রোটেকশন মেজার্সটা নিয়ে নিলেন, এবার বড় মূল জমিতে অনেক বড়, হয়তো 10 বিঘা জমি, সেখানে আপনার প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স নেওয়াটা অনেক শক্ত, অনেক ব্যয় সাপেক্ষ। সেই জন্য সবসময় আমরা বলবো সমস্ত রকম প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স আপনারা বীজতলায় নিন। তাহলে বীজতলাটা যদি যেরকমভাবে তৈরি করার কথা বললাম, যে প্রস্থে 1 মিটার, লম্বায় আপনার 5-6 মিটার হতে পারে, যেরকম আপনার জায়গা থাকবে, 2 দিকে অল্প চ্যানেল করবেন যাতে জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যেতে পারে, এরকমভাবে বীজতলাটা তৈরি করবেন। আর বীজ অনেক পাতলা পাতলা করে ফেলবেন যাতে চারা বীজগুলো, মানে যেটা সিডলিং বলে, সেগুলো অনেক শক্তপোক্ত হাড্ডা গোড্ডা হয়। কেননা আমরা আগে যেরকম বলতাম যে ধানের ক্ষেত্রে 3-4টে করে বীজ মূল জমিতে রোয়ার কথা বলতাম, রোপণ করার কথা বলতাম, এখন সেটা বলছি না। এখন আমরা বলছি পাশকাঠি যুক্ত, মানে টিলার্ড বীজ একটা করে রোপণ করুন। এতে কি হবে, বীজের পরিমাণও আপনার কম লাগবে, খরচ বাঁচবে, অনেক ভালো ফলন পাওয়া যাবে। তো এই বীজতলা তৈরির সময় কি কোনো সার প্রয়োগ করতে হয়? অবশ্যই বীজতলায় সার দিতে হবে। সারের পরিমাণ হচ্ছে যেটা আমরা NPK ডোজ বলি, সেটা হচ্ছে 10-5-5 কেজি পার 2 কাঠা। সেটা কখন প্রয়োগ করা হবে?
এটা যখন বীজতলাটা ফাইনালি আমরা চাষ দিয়ে তৈরি করব, বীজ বপন করার আগে, তখনই আমরা এই সারটা দেব। বীজতলায় সার সবসময় জৈব সার এবং রাসায়নিক সারের একটা মিশ্রণ আমরা দেব। সেটা কিরকম পরিমাণে? সেটা পচা গোবর সার। কখনোই আমরা কোনো জায়গাতে কাঁচা গোবর সার ব্যবহার করব না। আচ্ছা। কাঁচা গোবর সার ব্যবহার করলে সেটা ডিকম্পোজ যেহেতু হয়নি, একটা হিট জেনারেট করে, সেটা ফসলের এবং বীজের ক্ষতি করতে পারে। সেই জন্য সবসময় আমরা পচা গোবর সার ব্যবহার করব। 2 কাঠা বীজতলার জন্য 333 কেজি পচা গোবর সার, ইউরিয়া 1.5 কেজি মতো, সিঙ্গেল সুপার ফসফেট SSP 4 কেজি মতো এবং মিউরেট অফ পটাশ 1 কেজি মতো আমরা 2 কাঠা বীজতলার জন্য ব্যবহার করব। এইবার আপনার বীজতলাটা যতটা হবে সেইভাবে এটাকে আপনারা ভাগ করে সেই অনুপাতে ভাগ করে নেবেন। এই পরিমাণ বীজতলায় আমাদের সার কিন্তু দেওয়া খুব জরুরি। বীজতলায় যদি আমরা জৈব সার ব্যবহার করি তাহলে কিন্তু খুব উপকারী, বিশেষ করে যদি কোনো চাষি ভাই হাইব্রিড ধানের চাষ করেন বা দক্ষিণ 24 পরগনা বা বিভিন্ন জায়গায় যে দেশি ধান আছে যেগুলো সুগন্ধি ধানের চাষ করেন অনেকে, যেমন দাঁতশাল বা ওদিকে আছে আপনার তুলাই পাঞ্জি, গোবিন্দভোগ, এই সমস্ত ধান যারা চাষ করেন তারা কিন্তু আমরা বলছি পুরোপুরি জৈব সার হিসেবে ব্যবহার করতে। আচ্ছা, পুরো জৈব সার ব্যবহার করতে বলবো যারা সুগন্ধি ধানের চাষ করেন। যেমন বর্ধমানের একটা এলাকা আছে আপনার রায়না এবং খণ্ডঘোষ এলাকায়, এখানে সমস্ত চাষি ভাইরাই কিন্তু গোবিন্দভোগ ধানের চাষ করেন, ওরা খাস ধান বলেন এটাকে। এবং সেখানে আমরা এটাই রেকমেন্ড করছি যে আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করলে গন্ধটা ভালো আসে, ফলনটাও ভালো হবে। জলসেচ করতে হবে কি? জলসেচ খারিপের বীজতলার তো সাধারণতভাবে আমরা আকাশের ওপর, প্রকৃতির উপর নির্ভর করেই তৈরি করি, যেটাকে বলি আমরা লাইফ সেভিং ইরিগেশন। মানে দেখুন বৃষ্টি হয়েছে, আপনি সেই দেখে বীজতলায় বীজ ফেলে দিয়েছেন, বীজ ছোট ছোট হয়েও গেছে, একটু বড়ও হয়েছে, কিন্তু অনেক দিন একটা লম্বা ড্রাই স্পেল যাচ্ছে, শুকনো সময় যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তখন লাইফ সেভিং ইরিগেশন হিসেবে আপনাকে কিন্তু বীজতলায় বীজটাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমাদের যে আজকে বিষয় সেখানে আমরা রেখেছি খারিফ অর্থাৎ আমন ধানের বীজতলা তৈরি এবং জাত নির্বাচন। এবারে আসবে একটু জাত নির্বাচনে, সে বিষয়ে যদি কিছু বলেন। জাত নির্বাচনের ক্ষেত্রে আমি চাষি ভাইদের যেটা পরামর্শ দেব, খুব সুচিন্তিতভাবে জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি। কেন কি একটা সময়ে আমরা যে চাষটা করতাম সেটাকে আমরা বলতাম সাবসিস্টেন্ট ফার্মিং, মানে আমরা বেঁচে থাকার জন্য যা চাষ করছি, কিন্তু এখন সেই জায়গাটা নেই। এখন চাষটাকে কিছুটা কমার্শিয়ালাইজড করতে হবে, মানে চাষটা আমাদের থেকে যাতে কিছু লাভ হয় সেই চিন্তাভাবনা করে আমাদের করতে হবে। ফলে চাষি ভাইদের প্রথমে দেখতে হবে যে তাদের কি পরিমাণ জমি আছে এবং সেই জমিগুলোর সিচুয়েশনটা কীরকম। সিচুয়েশন মানে আমি বলতে চাইছি, হয়তো দেখবেন নিচু জমি আছে, আবার মাঝারি উঁচু জমি আছে, আবার উঁচু জমি আছে। সেই জন্য আমি বলবো যে সব জমির জন্য একই জাত নির্বাচন করবেন না। আচ্ছা, কেন কি বিভিন্ন সিচুয়েশনের জন্য বিভিন্ন রকম জাত ধানের আছে, সেগুলো আপনারা একটু খোঁজ খবর নেবেন, নিয়ে সেই অনুযায়ী আপনারা জাত নির্বাচন করবেন। সারা পশ্চিমবাংলার রাজ্যের এতে যদি আমরা দেখি, আমরা দেখব এখনও আমাদের সারা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি যে জাতের ধানটা চাষ হয় সেটা হচ্ছে MTU 7029। সেটাকে আমরা স্বর্ণ বলি। কোথাও কোথাও স্বর্ণ বলা হয়, কোথাও স্বর্ণ লঘু বলা হয়, কোথাও স্বর্ণ মাসুরি বলা হয়। এটাকে আমরা MTU 7029 এই নামে এটা পরিচিত। এটা একটা প্রধান জাত, যদিও এই জাতের কিছু অসুবিধা আছে, কিছু রোগের সমস্যা আছে, সিড ব্লাইট জাতীয় পাতা ধসার রোগ হয়, তা সত্ত্বেও এই জাত চাষি ভাইরা এখনও ছাড়েন না। তার অনেকগুলো উপকারিতা আছে, ফলন ভালো, মার্কেট ভ্যালু ভালো, ভাত, চিঁড়ে, মুড়ি সমস্ত কিছুই ভালো হয়, রাইস ব্র্যান অয়েল ভালো, মিল ওনার্সদের প্রেফারেন্স এই জাতটার উপর বেশি। সেই জন্য এই জাতটা MTU 7029 সবচেয়ে বেশি পরিমাণে এখনও চাষ হয়। এছাড়া আরও যে বিভিন্ন রকম জাত আছে তার মধ্যে আমি বলবো প্রতীক্ষা ওই একই
ডিউরেশনের জাত। ডিউরেশন মানে ধান জাত নির্বাচনের ক্ষেত্রে আরেকটা কথা চাষি ভাইদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেয়াদ। কোন মেয়াদে ধান জাত আমি নির্বাচন করব। এই M27029 হচ্ছে 140 দিন মেয়াদের ধান, মানে সিড টু সিড। আপনি সিড বেডে সিড ফেলা থেকে শুরু করে একদম কাটা পর্যন্ত 140 দিন সময় লাগে। এবং কোনো চাষি ভাই হয়তো স্বল্প মেয়াদি ধান চাষ করতে চান, সেক্ষেত্রে আমাদের যে জাতগুলো আছে, যেটা এখনো পর্যন্ত মধ্যবিত্ত বাঙালি সবচেয়ে বেশি পরিমাণে খায়, সেটা হচ্ছে মিনিকিড নামে প্রচলিত। তার পোশাকি নাম হচ্ছে শতাব্দী বা IET 4786। এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটা চাষ করার ক্ষেত্রে আপনারা আলাদা বীজতলা তৈরি করলেন, বা যেটা আপনার উঁচু জমি আছে, যেহেতু এটা একটু স্বল্প মেয়াদি জাত, সেটা হচ্ছে 110 দিনের জাত উঁচু জমিতে জন্য, যেখানে অল্প জল হয়তো বেশি জমে না, তাড়াতাড়ি কেটে ফেলে তাড়াতাড়ি ধানটা হারভেস্ট করা যাবে। সেক্ষেত্রে আপনারা শতাব্দী বা মিনিকিড জাতটা নিতে পারেন। ক্ষিতিশ বলে আর একটা জাত আছে, সেটা নিতে পারেন। MTU1010 বলে একটা জাত আছে, সেটা নিতে পারেন। এইগুলো ব্যবহার করতে পারেন। ফলে এই জাত নির্বাচনের ক্ষেত্রে সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি কোন জমিতে কোন জাতটা ব্যবহার করব সেটা একটু দেখতে হবে। এছাড়া ধরুন দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক চাষি আছে বিভিন্ন রকম দেশি ধানের চাষ করেন, যেমন দাঁতশাল, তারপর কনকচুড়, এই সমস্ত ধানের চাষ করেন। এগুলো দেশি ধান। এই দেশি ধানগুলোর কিন্তু এগুলো হচ্ছে ইংরেজিতে একটা আছে ফটোসেনসিটিভ। এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে কিন্তু এদের ফুল আসে, অক্টোবর মাসের 20 তারিখে, এবং এদের মেয়াদ কিন্তু অনেক বেশি। ফলে আপনি এই জাতগুলো কোন জমিতে লাগাবেন বা আপনার এটা লাভজনক হবে কিনা সেটাকে আপনাকে হিসেব করে লাগাতে হবে। ফলে বন্যা প্রবণ এলাকায় কিছু জাত আছে, যেমন স্বর্ণ সাবওয়ান বলে একটা জাত আছে, সেরাং সাবওয়ান, সাবিত্রী সাবওয়ান, এ সমস্ত জাত যেগুলো বন্যা প্রবণ এলাকা, হঠাৎ করে হয়তো জল ঢুকে এক সপ্তাহ ডুবে থাকে, সে সমস্ত জায়গার জন্য এই ফ্ল্যাশ ফ্লাড সিচুয়েশন যেগুলোকে বলে, তার জন্য স্বর্ণ সাবওয়ান, সেরাং সাবওয়ান, সাবিত্রী সাবওয়ান, এই সমস্ত জাতগুলো আপনারা লাগাতে পারেন। তো প্রথমে চাষি ভাইদের ঠিক করে নিতে হবে যে আমি কোন জমিতে কোন করব, সেই অনুযায়ী বীজতলা তৈরি করতে হবে, সেই অনুযায়ী বীজ কিনতে হবে। কিনে এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল বীজ, এবং যেটা সবসময় বলছি যে সার্টিফাইড বীজ, শংসিত বীজ কিনবেন, কিনে বীজতলা তৈরি করবেন, তারপর এগুলো লাগাবেন। একটু প্ল্যানিং করে চাষবাসটা করুন, এটাই আমার অনুরোধ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল খারিফ অর্থাৎ আমন ধানের বীজতলা তৈরি এবং জাত নির্বাচন। এ বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর চাঁদ কুমার সাঁতরা, প্রাক্তন মুখ্য বীজ পরীক্ষক, পশ্চিমবঙ্গ সরকার, এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভাগের অবৈতনিক শিক্ষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।